নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই ফরিয়াপুকুরের চেম্বারে যারা যারা এই রবিবার এসেছিলেন প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অনেকে এসেছিলেন প্রেডিকশন করানোর জন্য, অনেকে এসেছিলেন রেমিডি নেওয়ার জন্য, অনেকে এসেছিলেন যজ্ঞের মালা নেওয়ার জন্য। ফরিয়াপুকুরের চেম্বারে যে বিপুল ভিড় হয়েছিল, এই ভিড়টা কিন্তু বিশ্বাস থেকে হয়েছিল, ভক্তি থেকে হয়েছিল, শ্রদ্ধা থেকে হয়েছিল। গড়িয়াহাট চেম্বার ঠিক এর আগের যে শুক্রবার ছিল, রবিবার দিন ফরিয়াপুকুর, শুক্রবার দিনকে গড়িয়াহাটের চেম্বারে প্রচুর মানুষের ঢল। কিন্তু এত অশিক্ষিত মানুষ, এত কি বলবো, অল্প শিক্ষিত এবং মেন্টালি যারা অশিক্ষিত মানুষ এত পরিমাণে ভিড় করেছিল। তারা কিন্তু অনেকে শহরে, অনেকে গ্রাম্য, মফস্বল, সব জায়গা থেকে। সুতরাং শুক্রবার দিনকে আমার একটু বেশি পরিমাণ রাগারাগি হয়ে গিয়েছিল, উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছিল। সেই দিনই রাত্রিবেলায় আমি মারাত্মক অসুস্থ হয়ে পড়ি। রাত তখন 1টা-1:30 বাজবে। তারপর অসুস্থ অবস্থাতেই আমি ফরিয়াপুকুরের চেম্বারে উপস্থিত হই এবং সকলকে জানিয়েও দেওয়া হয় আমার অফিস থেকে, এবং প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর ব্যবহার, মার্জিত, এবং কখনো এমন কোন রকমের কোনো কিছু প্রকাশ করেননি যাতে আমি উত্তেজিত হয়ে পড়ি। কিন্তু যেহেতু আমি অসুস্থতা নিয়েই ফরিয়াপুকুরের চেম্বার করেছিলাম এবং যারা এসেছিলেন তারা জানেন বিপুল ভিড়ও হয়েছিল, রবিবার দিন রাত্রেবেলায় আমি আবার অসুস্থ হয়ে পড়ি। মানে এই যে প্রেডিকশনটি করছি, লাস্ট নাইটে 11:05 থেকে আমি অসুস্থ হয়ে পড়ি এবং 3টের সময়, 3:05-10 নাগাদ আমি মারাত্মক ডিটোরিয়েট করে যাই। কিন্তু আমি আবার বলছি যে আমাকে হারাবার, আমাকে দমিয়ে রাখার স্পর্ধা ভাগ্যের নেই, নিয়তির নেই, কপালের নেই, ললাট লিখনের নেই। যদিও আমি বারবার বলেছি অ্যাস্ট্রোলজিক্যাল এই দিকটা পুরোটাই দেখা হয় জন্মছক দ্বারা। আমি মোটামুটি যখন সুস্থ হয়ে উঠি প্রায় 11টা-12টা নাগাদ, আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, যদিও এখনো মাথাটা আমার বেশ ভালোই ঘুরছে। আমি অনলাইন প্রেডিকশনটি করার জন্য স্টুডিওতে নিজে গাড়ি ড্রাইভ করে চলে এসেছি। আমি আবার বলছি যে আমাকে দমিয়ে রাখার ক্ষমতা, সো কল্ড আপনারা যারা ঈশ্বর বলেন, ঈশ্বর বলতে যাদেরকে বোঝান, নিয়তি বলতে যাদেরকে বোঝান, ভাগ্য বলতে যাদেরকে বোঝান, কারোর বাপের বেটার ক্ষমতা নেই। আমার নিয়তি, আমার ললাট লিখন, আমার ভবিষ্যৎ আমি নিজে লিখি। আমি যদি না চাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো শক্তি নেই কেউ বাইরে থেকে আমার ক্ষতি করবে, বা আমি যেটা চাইছি না সেই জিনিসটা আমার মধ্যে দিয়ে করাবে। বলছি এই কারণের জন্যই যে এই প্রেডিকশনটি পুরোপুরি সুস্থ অবস্থায় আমি করছি না। এটা যেমন সত্য, সেরকম এটাও কিন্তু সত্য যে আমি আগেও বলেছি আমার কাছে টাইমিং, সময়ের মূল্য এবং আমার যে এথিক্স রয়েছে, প্রফেশনাল এথিক্স, তার বাইরে আমি জীবদ্দশায় কখনো কোনোদিন চাইনি। আপনারা আমাকে গালি দিতে পারেন, অশ্রদ্ধা করতে পারেন, আপনারা আপনাদের যেগুলো আপনারা করতে পারেন, আমি আপনাদেরকে নিয়ন্ত্রিত করতে পারি না, বা সেই নিয়ন্ত্রণের হাত আপনাদের উপর আমার নেই, বা সেই অধিকারও আমার নেই। তাই আপনারা যাই করুন না কেন, মনে রাখবেন আমি জীবনে কখনো কোনোদিন কারোর কাছে বশ্যতা স্বীকার করিনি। আমি জীবনে কখনো কোনোদিন আমার নীতি নির্ধারণের কাছে মাথা নোয়াইনি। মানে আমার যেটা নীতি সেটাকেই আমি সবসময় কিন্তু মেনে চলেছি
এবং আজ পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি কোন রোগ, অসুখ, বিসুখ বা সোকল্ড আপনাদের ঈশ্বর বা যে কারোর আমাকে দমিয়ে রাখার। আমি চাইলে আজকে আমার ড্রাইভারকে দিয়ে বা আমার যিনি সহকর্মী, ছায়া সঙ্গী যিনি, তাকে বললেই তিনি আমার সাথে আসতেন। তিনি আসতেও চেয়েছিলেন, কিন্তু আমি নিজে গাড়ি ড্রাইভ করে প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ করে আমি স্টুডিওতে এসেছি। কিন্তু আজকে আমি এসেছি পুরোপুরি মহাজাগতিক শক্তি নিয়ে। এবং আপনারা সবাই জানেন, কেউ বিশ্বাস করেন কেউ অবিশ্বাস করেন, সাথে আছে লোকনাথ। একটা সময় যার সাথে আমি একত্রে সাধনা করেছিলাম, আজকে তাকে অবশ্য আমি বাবা বলে সম্বোধন করি। আজকে তিনি প্রতি মুহূর্তে আমার সাথে আছেন। যাই হোক, এইগুলো বলছি এই কারণের জন্যই যে ফরিয়াপুকুরের চেম্বারে আপনারা যেভাবে সত্যি সত্যি শিক্ষিত মনস্কতার পরিচয়ে রেখেছেন, তার জন্য আমি ধন্য হয়েছি। এবং আমার মনে হয়েছে সত্যি সত্যি যে মানুষ যারা যারা আমার কাছে আসে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভুলভাল মানুষ থাকে, কিন্তু সত্যি সত্যি আমার কাছে যারা আসে তারাও একটা মাইন্ডসেট করে আসে যে আমরা কিন্তু এলেবেলে কারোর কাছে যাচ্ছি না, আমরা কিন্তু স্যার সুমন্তজি চৌধুরীর কাছে যাচ্ছি। তাই তারা কিন্তু নিয়ম নির্ধারণ যে সত্যতা, সেই সত্যটাকে বিশ্বাস করে মর্যাদা দিয়েই কিন্তু আসে। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, আপনি তাহলে হঠাৎ করে গড়িয়াহাটের চেম্বারে রেগে গেলেন কেন? একটা এক্সাম্পল শুধু দেব, কারণ এই প্রেডিকশনটি করব, বেশি সময় অপচয় করব না, তাই বলি। মার ছেলে এসছে, একজনকে আমি প্রায় জুতো পেটা করতে করতে চেম্বার থেকে তাড়িয়ে দিয়েছি, সেদিন আপনারা দেখেছিলেন। কেন? মার ছেলে এসছে। হয়তো মা দেখেছে, প্রথমে ছেলেটা যখন চেম্বারে ঢুকলো কোনো কিছু না বলে ঢুকলো, এটাকে আমি একদম অপছন্দ করি। নিয়ম নীতি নির্ধারণের মধ্যে স্যার আসবো এই কথাটা বলা যায় না। সে ঢুকলো, ঢোকার পরে কি হলো, সে তার বাঁ হাতের মধ্যে প্রেসক্রিপশনটা ছিল, সে আমার কাছে এরকম করে ছুঁড়ে দিল। আমি তখনই বুঝতে পারলাম সে কখনো আমার অনুষ্ঠান দেখতেই পারে না, আমাকে জানতেই পারে না। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কোনোদিন আমার অনুষ্ঠান দেখেছো, তখন সে বলছে কি না, ওই সমস্ত অ্যাস্ট্রোলজি ফ্যাস্ট্রোলজি আমি বিশ্বাস করি না, দেখিও না, মা এনেছে তাই চলে এলাম। সে তো বলছে সে অনেক দূর থেকে এসছে, সে তো আমার ভিজিটটা দিয়ে, আমার ফিসটা দিয়েই তো চেম্বারে ঢুকেছে। তাহলে তার একদম আমি অমত, আমি অবিশ্বাস করি, যাকে দেখিনি ধর কাকে নিয়ে যাচ্ছ, আর আমি এমনি নর্মাল চলে আসবো। একটা 30-35 বছরের জোয়ান সে এমনি এমনি আমার কাছে চলে আসবে। আপনি যদি শিক্ষক হন, আমি যদি বলি শিক্ষকতা ফিক্ষকতা ধর গুছি সত্যি, আপনি যদি উকিল হন, আমি যদি বলি মামলা মকদ্দমা ওকালতি গুসকি সত্যি ধর সব ফালতু জিনিস মানি না। আপনি যদি ডাক্তার, আমি বলি ডাক্তার সব ফালতু জিনিস মানি না। অথচ আমি তার কাছে যাচ্ছি, তাহলে তাকে কি করা উচিত? কি করা উচিত আপনারা নিজেরাই আমাকে জানাবেন। এই যে মিসবিহেভ করা, এই যে একটা আমাকে অসম্মান করার চাইতেও বড় কথা, যে অ্যাস্ট্রোলজিটা আমি বারবার ধরে বলেছি, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ডাক্তারি শাস্ত্র চাইতেও পাওয়ারফুল। শত শত ডাক্তার আমার পায়ের কাছে বসে এটা স্বীকার করে গেছেন। তাহলে সেই সাবজেক্টটাকে অবমাননা করা, সেই সাবজেক্টটাকে উল্টোপাল্টা কথা বলা, সেই সাবজেক্টটাকে, যেই সাবজেক্টটাকে নিয়ে আমি 24 ঘন্টা বুকে করে আগলে রাখি, তাহলে তাকে আমি কি বলবো? বাবা ওরকম বুঝতে নেই, বাবা ওরকম বলবো? এই যে অশিক্ষিত, আমি বারবার বলেছি, অশিক্ষিত কেউ আমার কাছে এসো না। মানসিক ভাবে যারা অশিক্ষিত তারা তো আরো আসবে না। আমার দরকার নেই চেম্বারে ভিড় হওয়ার, আমার দরকার নেই সুমন্তজি চৌধুরীর চেম্বারে কি লোক উপচে উঠছে, দরকার নেই। একজন আসবে, কিন্তু সে ভালো মতন আমাকে জেনে আসবে, বুঝে আসবে, এবং যেই সাবজেক্টটাকে নির্ভর করেই তার সাথে আমার দেখা হচ্ছে, তাকে সে ন্যূনতম সম্মান দেবে না? এই যদি শিক্ষা হয়, এই যদি মর্যাদা হয়, এই যদি দায়িত্ববোধ হয়, তাহলে অত্যন্ত দুঃখের ব্যাপার। এবং তাই জন্যই কিন্তু আমরা ওই যে বললাম, আমরা কিন্তু আলটিমেট কি হচ্ছি, সভ্য হচ্ছি, সভ্য, কৃত্রিম সভ্য। কৃত্রিম সভ্য হচ্ছি। মেন্টালি যে সভ্যতা, সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে।
তাই জন্যই যন্ত্রকে আমরা, টেকনোলজিকে আমরা কিন্তু তুলে ধরছি, পুজো করছি, বিশ্বস্ত মনে করছি, আর মানুষকে অবমাননা করছি, মানুষকে ডিক্রিজ করে দিচ্ছি। এই কারণের জন্যই টেকনিক্যাল উন্নত হচ্ছি আমরা, মানবিকতার জায়গাটা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি, যেমন এই যে আমার শারীরিক অসুস্থতা, আমার যখন জমে মানুষের টানাটানি চলছে, তখন সবাই স্যার কালকে রেমেডি নিয়েছি বললেন না তো, অদ্ভুত ব্যাপার। বা অনেকে স্যার এটা বললেন না তো, ওইটা বললেন না তো। আমাকে দেখে কি মনে হয়? ইরেসপন্সিবল একজন পার্সন বলে মনে হয়? আমার উপর দায়িত্ব যখন আছে তখন আগ বাড়িয়ে সেই দায়িত্ব আমি পালন করি। আমাকে মনে করে দেবার কোনো প্রয়োজন আছে? উজবুকের দল, হ্যাঁ, উজবুক সব এক একটা, অশিক্ষিত গোমুখ্য এক একটা, হোয়াটসঅ্যাপের মধ্যে কনস্ট্যান্ট স্যার বললেন না তো, স্যার বললেন না তো, স্যার বললেন না তো। স্যার তো রক্ত মাংসের একটা শরীর নিয়ে বিরাজ করেছে, তার একটা ক্ষয় আছে, তার একটা শক্তি আছে, তার দুর্বলতা আছে, তার প্রয়োগ আছে এবং তার বিকার আছে। এটাকে ভুলে গেলে কখনো চলবে না। তাহলে যখন বলছো, যখন উত্তর পাচ্ছ না, তার মানে নিশ্চয়ই স্যার নয়, বিজি নয়, কোনো না কোনো ভাবে অন্য কাজে লিপ্ত হয়ে রয়েছে, এটা বোঝা দরকার। যাই হোক, যেটা বলছিলাম, যে এই যে তোমরা ফিসটা ডিপোজিট করলে, তারপর তোমাদের যা যা প্রশ্ন আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবে। আমি যদি খুব বিজি না থাকি বা এমন কোন স্থানে আছি যেখানে দেখা যাচ্ছে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি না হয়, তাহলে অবশ্যই কিন্তু আমি 24 ঘন্টার মধ্যে চেষ্টা করব, ম্যাক্সিমাম 48 ঘন্টার মধ্যে কিন্তু প্রেডিকশনটি করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। প্রেডিকশনটি পাওয়া মাত্রই তোমরা সেটিকে, লিঙ্কটি পাওয়া মাত্রই, প্রেডিকশনের লিঙ্কটি পাওয়া মাত্রই সেটিকে সেভ বা ডাউনলোড করে নেবে। তার কারণ এটা অত্যন্ত মূল্যবান একটা প্রেডিকশন, সুতরাং সেটাকে সুরক্ষিত, সংরক্ষিত করার দায়িত্ব পরিপূর্ণভাবে তোমাদের, আমার নয়। আমি আবার বলছি, অনেকের খুব খারাপ লাগে। ফরিয়াপুকুরের চেম্বারেই দেখলাম জিনিয়াস ছেলে হাতের মধ্যে 10টা আংটি করে 10 বছর কাটিয়ে দিয়েছে। তাকে যখন আমি অ্যানালাইসিস করে বোঝাচ্ছি, সে বলছে বাবা এরকম করে তো কেউ বোঝায় না, এবং সে স্বীকার করছে যে আংটি করে আমার কোনো ফল হয়নি। যারা ফরিয়াপুকুরের চেম্বারে প্রেডিকশন করতে এসেছিলে, তারা যদি ইউটিউব চ্যানেলটি দেখো, তারা নিশ্চয়ই তোমরা স্বীকার করবে যে আমি প্রেডিকশন শুধু করে দিচ্ছিলাম তা নয়, এটা আমি করিও না। প্রেডিকশন করে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিই যে তোমার এইটা হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি করলে হবে না। বোঝায় কিনা? তাহলে মনে রাখতে হবে যে স্টোন কিন্তু কখনো রেমিডি হতে পারে না। আর কেউ হাতের মধ্যে স্টোন পড়লে কখনো আমার চেম্বারে আসবেন না। এটা আমার নীতি, আমার রীতি, আমার নিয়ম। যদি এটাকে মেনে চলতে পারেন তবে আসবেন, যদি মেনে চলতে না পারেন তাহলে আসবেন না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অ্যাস্ট্রোলজার রয়েছে। মনে রাখবেন, তুমি একজন জ্যোতিষী, তার মানে নিশ্চয়ই তুমি দেখো আমার হাতটা দেখে দাও। মনে রাখতে হবে এটা সম্পূর্ণ ভ্রান্ত জিনিস। হাত দেখার মধ্যে দিয়ে কখনো আমার প্রেডিকশন করা সম্ভব নয়। হাত দেখাটা কখনো অ্যাস্ট্রোলজির পর্যায়ে পড়ে না, পার্ট অফ অ্যাস্ট্রোলজিও নয়। কেননা আমাদের নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয় হাতের রেখা, সেগুলো পরিবর্তনশীল, এবং তার মধ্যে দিয়ে সাইন্টিফিক্যালি কখনো আমার জীবনের নেগেটিভিটি, পজিটিভিটি কোনো কিচ্ছু বোঝা যায় না। অনেকে আছে দেখবে তিলের মধ্যে দিয়ে বলে, গলায় তিল থাকলে এই হয়, ওই তিল থাকলে, অনেক পাঁচালির মধ্যেও সেইগুলো লেখা রয়েছে। লেজেন্ড সব মানুষেরা সব পাঁচালি লিখেছে, ভুল। আমি পরে একদিন দেখিয়ে দেবো যে এই তিলটা সৃষ্টি হচ্ছে কিভাবে এবং তার সাথে কেন আমাদের হরমোনাল কোন রকমের ইম্প্যাক্ট কখনো থাকছে না।
যে ইম্প্যাক্ট, পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট। কেননা এই যে হরমোন, গ্রহ রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের হরমোনকে, হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের গ্রহকে। কখনো আকাশের মধ্যে যে শনি রবি হ্যান ত্যান গ্রহ রয়েছে তার দ্বারা কখনো কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করা হয় না। সেটা আজও তোমরা বুঝলে না। এটা তো বোঝা দরকার। মানসিকভাবে শিক্ষিত যদি আমি না হই, তাহলে একটা সাবজেক্টকে কিভাবে অবমাননা করছো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, সেটা তোমরা বুঝতে পারছো না। যাই হোক, তাই জন্য এইটা কিন্তু মনে রাখা দরকার। যেমন সংখ্যা তত্ত্ব, পার্ট অফ অ্যাস্ট্রোলজি, 10% জানা যায়, কিন্তু কখনো বাদ বাকি 90% মানে 100% অ্যাকুরেট জানা যায় না। অথচ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশনের মধ্যে 100,000% অ্যাকুরেট প্রেডিকশন কিভাবে করা যায়, এই ইউটিউব চ্যানেলটিকেই ফলো করলে সেখানে একদম ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছি যে চোখের কর্নিয়া দ্বারা কিভাবে আমরা আমাদের একদম মানে কি বলবো 100,000% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। জন্মছক কি বহুবার বলেছি, আজকে আর বলবো না। স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি বহুবার বলেছি, আজ আর বলবো না। শুধু এইটুকুই বলবো, জন্মছক দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন করা সম্ভব নয়। জন্মছক দ্বারা আমি কোন লাইনে গেলে সফল হতে পারি, আমার জীবনে সফলতা কতটুকু, আমার জীবনে বিফলতা কতটুকু, আনন্দ কতটুকু, দুঃখ কতটুকু, পাওয়ার জায়গা কতটুকু, এভরিথিং মানে জানা যায়। কিন্তু দেখা যাচ্ছে আমার 15 বছর বয়সও হতে পারে, 20 বছর হতে পারে, আবার 40, 50, 60 বছর বয়স হতে পারে। যেগুলো পাওয়ার আছে, পজিটিভ ভাবে যেই জায়গাগুলো হিট করছে, সেই জায়গাগুলো আমার জীবনে কখনো কিন্তু আমি পাচ্ছি না। আমি কিন্তু ইনসিকিউর লাইফ লিড করছি। কেন? কিসের জন্য? কি করলে যেগুলো পাওয়ার আছে সেইগুলো তুমি পাবে? এটা যদি জানতে হয় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক মাস্ট মাস্ট এবং মাস্ট। আমি তো বারবার ধরে চ্যালেঞ্জ করেছি, এই পশ্চিম বাংলায় যতজন অ্যাস্ট্রোলজার আছে আমার সাথে সামনাসামনি বসুক এবং অ্যাস্ট্রোলজি নিয়ে তারা আলোচনা করুক। আমি তো বারবার ধরে বলছি, কারোর ক্ষমতা থাকলে, কারোর বাবার ক্ষমতা থাকলে, হ্যাঁ, ভুলভাল নয় কিন্তু একদম রিয়েল, এবং তার তথ্যটা দিতে হবে। ওই আমাদের ওই রবীন্দ্র আমাদের ওই জায়গাটার নামটা বলে কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিটে যে বই পাওয়া যায় সেই বইগুলোর উপর নির্ভর করে নয়, রিয়েল যে পুস্তক অ্যাস্ট্রোলজিক্যাল তার মধ্যে দিয়ে আসো। কেউ যদি বলো সুমন্তজি চৌধুরী ধুর ফালতু উল্টোপাল্টা নিজের মতন বলছেন, আমি তো বারবার ধরে বলছি দরকার নেই। আমার যে 7টা প্রত্যেকদিন টেলিভিশনে অনুষ্ঠান হয়, আমি যে কোনো একদিন ওই 25 মিনিট আলোচনায় বসবো, মুখোমুখি বসবো। আমার যে কথা, সেই কথাগুলোকে ভুল প্রমাণ করে দেখাও। আর তোমাদের যে কথা 99.9% কথাকে ভুল প্রমাণিত করে আমি দেখাবো। আমি তো চ্যালেঞ্জ করছি, বারবার ধরে চ্যালেঞ্জ করছি। কার কেউ যদি পাথরের বিজনেস করো, অনেকে তো প্রোগ্রাম করো, আসো। দরকার নেই কোনো এমনি কোনো জায়গায় বসার। আমার পরিষ্কার লাইভ অনুষ্ঠান হবে, আমার সামনে বসবে। এবার তুমি আমাকে বোঝাও যে পাথরের দ্বারা আমার যে গ্রহের নেগেটিভিটি অফ করা যায়, বা কেউ যদি বলে যজ্ঞের দ্বারা নেগেটিভিটি অফ করা যায়, আর আমি বোঝাবো যে না এইগুলো যায় না। আসো। আমি বারবার ধরে বলেছি সাফল্য অ্যাডজাস্টমেন্ট না, আমি লড়াইতে বিশ্বাসী। আমি যেই তথ্যটা দিচ্ছি সেই তথ্যটা জেনুইন কিনা তার জন্য আসো, প্রমাণ সহ আসো। শুধুমাত্র মুখে বড় বড় কথা বলে গেলে চলবে না, আসো। আমি তো আসতে বলছি সবাইকে, এবং বারবার ধরে বলছি, নয় তোমাদের 25 মিনিটে আমাকে বসাও, নয় আমার 25 মিনিটে তোমাদেরকে আমি বসাবো। আমার টেলিভিশন চ্যানেলে লাইভ হবে, দেখা যাক কে সত্য। জন্মছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে এই জাতকের একদম বাচ্চা ছেলে, এই জাতকের কিন্তু ধনু লগ্ন, এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি মীন রাশি। আচ্ছা, 1 নম্বর ঘরে কিন্তু শুক্র এবং প্লুটো বসে রয়েছে, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে নেপচুন, 4 নম্বর ঘরে ইউরেনাস এবং চন্দ্র, 5 নম্বর ঘরে বৃহস্পতি, 6 নম্বর ঘরে কেতু, 7 নম্বর 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে মঙ্গল, 10 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 11 নম্বর ঘরে শনি, 12 নম্বর ঘরে বুধ, রাহু এবং সূর্য। আর যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি আমি লক্ষ্য করি, তার কারণ 2011 সালে জন্মেছে, তার মানে ওর 10 বছর, 11 বছর, 12 বছর কমপ্লিট হয়ে গেছে। তাই যদি হয় তাহলে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা যায়।
তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে শনি, 4 নম্বর ঘরে রাহু, 5 নম্বর ঘরে মঙ্গল, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 8 নম্বর ঘরে প্লুটো, 9 নম্বর ঘরে রবি, 10 নম্বর ঘরে কেতু, 11 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতি, আর 12 নম্বর ঘরে কিন্তু বুধ বসে আছে। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে 1 নম্বর ঘরটি যদি দেখি, 1 নম্বর ঘরটি মানে কি দেখব? আমার ভিত, আমার স্থাপত্য, আমার পরিকাঠামো, আমার কাঠামো। যদি সেই জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে লগ্ন কিন্তু বৃহস্পতির ঘর, ধনুর ঘর। বৃহস্পতি মানে হচ্ছে আমরা বলি দেবতাদের গুরু, যদি বৃহস্পতিকে লক্ষ্য করা যায়। ফার্স্ট, দেবতাদের গুরু মানে কি? ওই যে বললাম নীতি রীতি, এই যে যারা সৎ, যারা পবিত্র এবং যারা চরিত্রবান, তাদের গুরু বলতেই কিন্তু দেবতাকে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে এই সেন্সে যদি দেখা যায় সেই ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে। শুক্র মানে হচ্ছে অসুরদের গুরু, শুক্রাচার্যকে যদি দেখা যায়। তাহলে অসুর বলতে আমরা সাধারণত ভাবে কিন্তু বীর্যশালী বলশালী নয়, তা নয়। তারা বীর্যশালী বলশালী, হয়তো তারা পণ্ডিত, কিন্তু চরিত্রহীনকে বোঝায়। কেমন? তাহলে এই বৃহস্পতি এবং শুক্র যদি একত্রে থাকে বা বৃহস্পতির ঘরে যদি শুক্র বিরাজ করে তাহলে কিন্তু মানসিকতার জায়গা, মনোভাবের জায়গা, এবং সবচেয়ে বড় কথা বৃহস্পতি মানে হচ্ছে আমার যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি। এর ক্ষেত্রে কি হয়েছে, আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে ব্রহ্ম জ্ঞান রয়েছে, বা আমরা যখন ব্ল্যাক লেটার্স এর মধ্যে দিয়ে, পড়াশোনার মধ্যে দিয়ে, জানার মধ্যে দিয়ে বা প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে যখন আমরা আমাদের যে বাইরের জ্ঞানটাকে সেটা অন্তর্নিহিত করছি, তখন আমি কতটা সেটাকে সঠিক মতন অন্তর্নিহিত করতে পারছি, নাকি ব্যাড ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, সেটাও কিন্তু জানা যায় বৃহস্পতি দ্বারা। তাহলে এর ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এই একদম বাচ্চা, সুতরাং এ যখন আস্তে আস্তে বড় হবে, এখনো কিন্তু তাই সমাজের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু এ মারাত্মকভাবে অ্যাবজর্ব করে, এবং তার ফলে কি হয়, আমাদের মানসিকতার জায়গায়, আমাদের দৃষ্টিভঙ্গির জায়গায় বা আমার কনসেন্ট্রেশনের জায়গায় কিন্তু একাগ্র হওয়ার ক্ষেত্রে কিন্তু এর নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। কোন জায়গায় মারপিট হচ্ছে, কেউ খিস্তি খেউর মারল, কোন জায়গায় দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের হরিনাম সংকীর্তন হচ্ছে। আমি বারবার ধরে বলেছি যে কৃষ্ণ এমন একজন যিনি কিন্তু একদম সাইন্টিফিক দেবতা, কৃষ্ণের চাইতে বড় সাইন্টিফিক দেবতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি নেই। দেখা গেল ও কিন্তু ওই জায়গাটায় মনোনিবেশ করলো না বা ইন্টারেস্ট প্রকাশ করলো না, ও কিন্তু কিস্তি খেউর মারপিট হচ্ছে, ও ঘরে এসে দেখা গেল বালিশের সাথেই এমনি মারপিট ঝাড়পিট করছে, শিশু মন বাচ্চা, কিন্তু তখন কিন্তু সেই নেগেটিভ ওয়ার্ড গুলো বা কিস্তিগুলো সে কিন্তু সেখানে প্রয়োগ করছে। বাবু তুই জানলি কি করে? ঘরে হয়তো কিস্তি মারা হচ্ছে না, কিন্তু সে বাইরে থেকে অ্যাডাপ্ট করেছে। কেমন বোঝাতে পারছি? এই জিনিসটা কিন্তু এর মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাবে। এবং যেহেতু বাইরের নেগেটিভ ইনফ্লুয়েন্স এ অ্যাবজর্ব করবে এবং সেটার দ্বারাই চালিত হবে ভেতরে ভেতরে, এ তো বড় নয় যে ও কাজে কর্মের মধ্যে দিয়ে সেটা বোঝাবে, ভেতরে যখন এইগুলো তাকে চালিত পরিচালিত করবে, তখন পড়াশোনা করা, পড়াশোনা এই ব্যাপারটার উপর তার মনোনিবেশ কখনো থাকবে না। সে বইয়ের পাতায় তাকিয়ে সে কিন্তু চিন্তা করবে ওই লোকটাকে কলার ধরে উদম মারলো, বা দেখা গেল ওরা এরকম নেগেটিভ কাজ করছে। হ্যাঁ, এই যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, বোঝাতে পারছি, সেটা কিন্তু ও বেশি পরিমাণে নেবে, পজিটিভ ইনফ্লুয়েন্সকে কখনো কিন্তু ও নেবে না। যদি 1 নম্বর ঘর বৃহস্পতির ঘরে বৃহস্পতিই থাকতো তাহলে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট ওর মধ্যে ক্রিয়েট হতো, বা পজিটিভিটিকে গ্রহণ করে সেইগুলোকেই সে ইমপ্লিমেন্ট করতো। আমার ফার্স্ট বয়ের সাথে আজকে পরিচয় হলো, সে বলেছে আমি পড়াশোনা করি, আমি সঠিক মতন এই সময় খাই, এই সময় মোবাইলটুকু অল্প একটু দেখি, এই সময় টিভিতে কার্টুন দেখি, এই সময় শুয়ে পড়ি, আবার ভোরবেলায় উঠি। সেটা শুনে সে কিন্তু উজ্জীবিত হতো, সে বলতো আমাকেও এইটা করতে হবে। কিন্তু যেহেতু শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, সে কিন্তু এইগুলো শুনে বাস যেটা নেগেটিভ তার দিকে তার আকর্ষণ বেশি হবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন?
সবচেয়ে বড় কথা যেটা আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, যে 6th হাউস শুক্রের ঘর, 6th হাউসের অধিপতি গ্রহ 1 নাম্বার ঘরে বসে রয়েছে। প্রথমত 1 নাম্বার ঘরটাকে নেগেটিভ করলো, আর 6 নম্বর শুক্রের ঘরে, বৃষর ঘরে কেতু বসে রয়েছে। কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। এখন যেহেতু শুক্র নেগেটিভ হয়ে গেল বৃহস্পতির ঘরে বসে, এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু এই শুক্র, যেহেতু তুলার ঘর, তাহলে এই শুক্র যেহেতু নেগেটিভ হয়ে গেল, আমি বারবার ধরে কি বলেছি যে কেতু এবং রাহু দুটো কিন্তু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। এই কেতু এবং রাহুর নিজস্ব কোনো কিন্তু পাওয়ার নেই। যদি সে পাওয়ারফুল গ্রহের সাথে বসে থাকে, বা ভাবগত কোনো যে ঘরটাতে বসে আছে সেই গ্রহটি যদি পাওয়ারফুল থাকে, তাহলে সে পাওয়ারফুল হয়ে যাবে। আর যদি নেগেটিভ বা পাওয়ারলেস গ্রহের সাথে বসে থাকে, বা অধিপতি গ্রহের ঘরে বসে থাকে, তাহলে সে পাওয়ারলেস হয়ে যাবে। ইজিয়েস্ট ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু শুক্র যেহেতু নেগেটিভ, সুতরাং কেতু পাওয়ারলেস হয়ে গেল। 6 নম্বর ঘর দ্বারা আমি গুরুকে কেমন পাচ্ছি? গুরু বলতে টিচার হতে পারে, পথপ্রদর্শক হতে পারে, বা বাবা মায়ের শিক্ষাও হতে পারে, হ্যাঁ, প্রাত্যহিক জীবন হতে পারে। বাচ্চা ছেলের ক্ষেত্রে এইগুলোকে ইন্ডিকেট করে। তাহলে এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা, বা স্যাটিসফাই না হওয়ার জায়গা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? প্রত্যেকটা দিন প্রাত্যহিক দিন যাপন এর কিন্তু সঠিক গঠন রীতি মেনে বা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে অতিবাহিত করছে না, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে এই যে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 5 নাম্বার ঘরে বসে রয়েছে। 5 নাম্বার ঘর মানে সফলতার ঘর বলা হয়। আরো অনেক মানে এই ঘরটা আরো অনেক কিছুকে কিন্তু রিপ্রেজেন্ট করে, কিন্তু এর ক্ষেত্রে আমি যদি সফলতার জায়গা দেখি, সেখানে কিন্তু মঙ্গলের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, পজিটিভ হওয়ার কথা। কিন্তু যেহেতু বৃহস্পতির ভাইব্রেশনে শুক্র চলে এসছে, এবং যেহেতু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতির ভাইব্রেশনে চলে এসছে, তার কারণ 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, সে কিন্তু মিনের ঘরে বসে রয়েছে। সুতরাং 5 নাম্বার ঘরের জায়গাটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। সফল সে হতে পারবে না, বা সফল হওয়ার জন্য সে উপযুক্ত হবে না, বা সফল হতেই সে চাইবে না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এর ক্ষেত্রে সফল মানে কি? এ এমন পড়াশোনাই করবে না যেখানে ভালো রেজাল্ট করবে, সে এমন ব্যবহারই করবে না যেখানে তার পরিবারের মানুষ বলবে বা আমার ছেলেটা কিন্তু ফার্স্ট ক্লাস। এর মধ্যে মানসিকতার জায়গায়, মনোভাবের জায়গায়, কনসেন্ট্রেশনের জায়গায়, পড়াশোনা করার আগ্রহের জায়গায় একদম নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাবে, এবং ভুল রাস্তার দিকে চলে যাওয়ার জায়গা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি দেখা যায়, আমি যদিও পজিটিভিটি নিয়ে আলোচনা করি না, বারবার ধরে বলেছি যে পজিটিভিটিকে রেকটিফাই করতে হয় না, তাই জন্য পজিটিভিটি নিয়ে আলোচনা করার কোনো কিছু নেই। কিন্তু তবুও বলে রাখি, 2 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 11 নাম্বার ঘরে বসে আছে, তাহলে শনি কিন্তু এখানে উচ্চস্থ হয়ে যাচ্ছে। 11 নাম্বার ঘর দ্বারা কর্মফলকে বোঝায়। তাহলে সঠিক মতন কর্মফলটা পাচ্ছে না, তার প্রথম কারণ কর্মই করছে না পজিটিভ কর্মফল পাওয়ার জন্য, আর দ্বিতীয়ত সেই কর্মটাই করছে না ভালো কর্মফল পাওয়ার জন্য। তার কারণ 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শুক্র, সেই শুক্র কিন্তু তার যে স্থাপত্য, ভিত, পরিকাঠামো 1 নাম্বার ঘর লগ্নে কিন্তু নেগেটিভ ভাবে বিরাজ করছে। তাই জন্য 11 নাম্বার ঘরে শনি উচ্চস্থ হয়েও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, কখনোই কিন্তু এই পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না। হ্যাঁ, যেহেতু শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই জন্য সে এমন কিছু করবে না যাতে সে পজিটিভ কর্মফল পায়, এবং কর্মফলের জায়গা তার নেগেটিভ হয়ে যাচ্ছে ফার্স্ট। এবার এই যে শনি এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হলো, কি হয়ে গেল? 2 নম্বর ঘর দ্বারা দৃষ্টিভঙ্গি। তাহলে শিশুটা বেড়ে উঠছে ভুল দৃষ্টিভঙ্গি দ্বারা। বোঝাতে পারলাম? এর ক্ষেত্রে তো অর্থ সঞ্চয় এইগুলো আসে না। এবার আরেকটা কথা, যেটা যেহেতু 2nd হাউস দ্বারাও কিন্তু আত্মীয় পরিজন সব জায়গার রিফ্লেকশনকে বোঝা যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। এর আত্মীয় স্বজন বা বেড়ে ওঠার পরিবেশ কখনোই কিন্তু পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। 3 নাম্বার ঘর দ্বারা যেহেতু মানসিকতা, মনোভাবকে বোঝা যায়, তাহলে শনির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে শুক্রের সাথে। সুতরাং
3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবকে বোঝা যায়, সেই জায়গাটাও পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে না। 3 নাম্বার ঘর দ্বারা সংযোগকে বোঝা যায়, সেই সংযোগটাও সঠিক হচ্ছে না। সংযোগ মানে কি? একটা ভালো মানুষ, একটা ভালো শিক্ষক বা গুরুজন তার আন্ডারে চলে এলো, সেটাও তো এর ক্ষেত্রে সংযোগ, সেই জায়গাটা কখনোই কিন্তু ক্রিয়েট হবে না, এটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। মনে রাখা দরকার 4 নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে রয়েছে। এই যে 4 নাম্বার ঘর মানে কিন্তু আমরা বুঝি আনন্দকে। 4 নাম্বার ঘর মানে আমরা সফল হওয়ার জন্য উপযুক্ত হচ্ছি কিনা, সফলতা 5 নাম্বার ঘর রিপ্রেজেন্ট করে। আর এই সফল হওয়ার জন্য আমি নিজে কি তৈরি হচ্ছি, আমি নিজে প্রস্তুত হচ্ছি, বা যে সফলতাটা চাইছি সেই সফলতাটা পাওয়ার মতন আমার ক্ষমতা রয়েছে, এইটা কিন্তু বোঝা যায় 4 নাম্বার ঘর দ্বারা। শিশুদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে জৈবিক সুখ, জ্ঞান ত্যান অনেক কিছু। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল, যেহেতু 4 নাম্বার ঘরের চন্দ্র প্রথমত 8 নাম্বার ঘরের, তার মানে মনের জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে কিন্তু এই শিশুটিকে সঠিক মতন ট্রিট এর মাও কিন্তু করতে পারছে না, মায়ের জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। একদম গ্রামের সরল একজন মা আমার, সে আমায় বলেছে তার সন্তানের প্রেডিকশন করার জন্য, আমি সরল ভাবেই বোঝাবার চেষ্টা করছি। মাতৃভাবের মারাত্মক খারাপ হয়ে যাচ্ছে, মায়ের দ্বারা সঠিক ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে না, একে সঠিক মতন মানুষ কিন্তু এর মা করতে পারছে না। এবং চন্দ্র দ্বারা মনকেও বোঝা যায়, তাই মনের জায়গাটাও নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবং পরবর্তীকালে কিন্তু মাতৃবিরোধী হয়ে ওঠার জায়গা পরবর্তীকালে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতো 9 নাম্বার ঘরটা দেখি, 9 নাম্বার ঘরে রবির ঘরে মঙ্গল বসে আছে, ফার্স্ট ক্লাস ছিল। কেন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের প্রয়োজন দেখো, 9 নাম্বার ঘরে মঙ্গল বসে আছে, দুর্দান্ত। আবার এই মঙ্গল কিন্তু 5 নাম্বার এবং 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সফলতার ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। তাহলে কিন্তু এখানে ফিজিক্যালি যে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি এবং মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল হওয়ার কথা, সেই বৃহস্পতি কিন্তু শুক্রের আন্ডারে চলে এসছে এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে যেহেতু একত্রীকরণ ক্রিয়েট করেছে, তাই জন্য কিন্তু কি হচ্ছে, এই যে উচ্চ শিক্ষার জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল। 12 নম্বর ঘরের মঙ্গল সবচেয়ে নেগেটিভ ফল দেয়, এ না আস্তে আস্তে গুয়াট তুমি বেড়ে যাবে, একগুঁয়েমি হবে, হ্যাঁ, পরবর্তীকালে নেশা ভান করতে শুরু করবে, ভুল রাস্তায় চলে যাওয়ার চেষ্টা করবে এবং ভুল রাস্তায় চলে গিয়ে চটজলদি সফল হওয়ার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, এর কিন্তু ব্যবহারিক যে প্রয়োগ সেটা একদম পজিটিভ হবে না, হিংসাত্মক মানসিকতা কিন্তু এর মধ্যে ক্রিয়েট হবে। 12 নম্বর ঘরে যেহেতু বুধ, রাহু এবং সূর্যের একত্রীকরণ রয়েছে, কেমন? মঙ্গল এবং বুধের ইম্প্যাক্ট কখনো পজিটিভ হয় না, সেক্ষেত্রে কিন্তু রাহুও বসে রয়েছে। সুতরাং ঘর ত্যাগ করার জায়গাও কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে, খুব কম বয়সে 18, 19, 20 বছর বয়সেই কিন্তু ঘর ত্যাগ করে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। পিতার জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, এর সাথে যে বন্ডিং এর জায়গাটা, সেই জায়গাটাই বিন্দুমাত্র পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আজকের দিনে যাই হোক, এটা কেবল আজকের দিনের প্রেডিকশন করছি না, ফর এভারের জন্য। 12 নম্বর ঘরে যখন রবি বসে থাকে, তখন কি হয়, আমি এমন কোন কাজকর্ম করি তার ফলে কিন্তু মান সম্মান হানি হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যায়, তার ফলে কিন্তু কি হয়, পারিবারিক মর্যাদা হানি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যায়। কেমন? এবং সবচেয়ে বড় কথা, যত বড় হবে মেরুদণ্ড লেস হয়ে যাবার জায়গাটা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে রবি কিন্তু মেরুদণ্ডের জায়গাটা, হ্যাঁ, মেরু ইচ্ছা শক্তির জায়গাটা, এবং এই যে আমি পারি এই জায়গাটা ডবল ইকার, এই জায়গাটাকেও ইন্ডিকেট করে, সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধান হতে হবে। নেগেটিভিটিকে অফ করলেই কিন্তু 9 নাম্বার ঘরে মঙ্গল পজিটিভ, কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যেহেতু 12 নম্বর ঘরে বসে আছে, ভাগ্যহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার এই যে 9 নাম্বার ঘরে যে ফিজিক্যালি যে গ্রহ বসে রয়েছে, 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ, সেই অধিপতি গ্রহ কিন্তু মনে রাখার দরকার আছে, বৃহস্পতি কিন্তু সেখানে বসে রয়েছে, তার সাথে একত্রীকরণ, যে বৃহস্পতি কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের শিকার, আমি এতক্ষণ ধরে যেটা বললাম। এর চন্দ্রকে যদি কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করা যায়, তাহলে কিন্তু শনি একদম নেগেটিভ হয়ে যাচ্ছে, বুধ একদম নেগেটিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং
বুধ নেগেটিভ ভাবে যখন চন্দ্রকে হিট করে, বুধ চঞ্চল হয়ে যায়, মারাত্মক মনের দিক দিয়ে চঞ্চল, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনা করতে এর একদম ভালো লাগবে না, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দৌড়ে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি, এই করছি ওই করছি, সবকিছু ঠিক আছে, পড়াশোনা করতে বললেই কিন্তু তার ভালো লাগবে না, তখন তার ঘুম পাবে, মানে বা এনার্জি লেস হয়ে যাবে, ওই বইটা খুলে রেখে এমনি বসে রয়েছে, এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষায় বাধা, এবং এই কিন্তু পরবর্তীকালে ও যখন মাধ্যমিক পরীক্ষা দেবে বা সেই স্ট্যান্ডার্ডে পরীক্ষা দেবে, যদি তখনও পশ্চিমবাংলায় সেই স্ট্যান্ডার্ডে পরীক্ষা হয়, তাহলে ও অকৃতকার্য হবে, বা জোর করিয়েও যদি পাস করিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু কোনোভাবে পাস করবে, কেননা এর কিন্তু মাধ্যমিকে অতীব নিকৃষ্ট রেজাল্ট হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ মাধ্যমিক তো হবেই না, আমি যেটা লক্ষ্য করতে পারছি, মানে হবেই না বলতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পৌঁছবেই না, তার আগেই ও ঠিক করে ফেলবে দূর পড়াশোনা করে লাভ নেই, জোরজার করে পরীক্ষা দিলেও ওই সেখানেও নিকৃষ্ট রেজাল্ট করবে। একটা বাচ্চাকে নিয়ে ভুলভাল প্রেডিকশন বা খারাপ কথা বলতে চাইছি না, কিন্তু এটা বুঝিয়ে দেওয়ার দরকার, এবং ইমিডিয়েট আমার কাছে কিন্তু একে ইমিডিয়েট সারেন্ডার করানো প্রয়োজন, আমার সাথে কানেক্ট করার প্রয়োজন। রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে নেগেটিভিটিকে অফ করলে প্রত্যেক দিন আমি কিন্তু কানেক্ট করি, আমাকে কানেক্ট করার প্রয়োজন আছে, তা না হলে পরবর্তীকালে কিন্তু ডিস্টার্ব ক্রিয়েট হবে, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এর কিন্তু বন্ধুভাগ্য 11:5 9 6 11 এবং 5 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে, রাহুর দ্বারা কানেক্টেড হয়ে যাচ্ছে, বন্ধুভাগ্য একদম ভালো হবে না। এবং এর আশেপাশে যে সমস্ত মানুষেরা রয়েছে, আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, তারাও কিন্তু খুব একটা সমৃদ্ধিকর হবে না, বা এর জীবনে মূল্যবোধটাকে শেখাবার জন্য তারা আদর্শ হবে না। এর কিন্তু বন্ধুভাগ্য আমি বেশ খারাপ লক্ষ্য করতে পারছি, এবং সেখান থেকে কিন্তু নেশাগ্রস্ত হয়ে যাবার জায়গা, বা ভুলভাল চিন্তাধারা, ভুলভাল জিনিস দেখা, বা ভুল থিওরি অ্যাপ্লাই করা। কেউ কোনো বন্ধু হয়তো বলে, দূর পড়াশোনা করে কি হবে, আমার বাবা বলেছে তুই যখনই 18 বছর কমপ্লিট হয়ে যাবে আমার এই এই দেখালো এই চালের ব্যবসাতে তোকে বসিয়ে দেবো, গ্রামগঞ্জের মানুষ, বা আমার এই বিজনেসটা হচ্ছে, এই বিজনেস তোকে বসিয়ে দেবো, বা এখন টাকাই শেষ কথা। আর একটু বড় হলে এই ধরনের বন্ধুর সাথে এমন ভাবে সে একত্রিত হবে, তখন মনে করবে দূর পড়াশোনা করে সত্যি কি লাভ আছে, একটু পড়াশোনা করলাম তারপর নিজের মতন কাজ করব। কিন্তু আবার বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেটা সে ভুলে যাবে যে এবিলিটিটা রাখতে হবে। আমি যদি কোনো কাজ করি, সেই কাজটা সম্পর্কে আমাকে দক্ষ হতে হবে, কাজ চাই বললেই কখনো কাজ পাওয়া যাবে না। হ্যাঁ, আমি একটা যে কোনো কাজে ঢুকলাম, অথচ সেই জায়গাটা আমি একদম কিছুই জানি না। গড়িয়াহাটের চেম্বারে একটি ছেলে এসেছিল, গড়িয়াহাটের চেম্বার এবং ব্যারাকপুরের চেম্বারেও একটি ছেলে এসেছিল, সে কাজে তো ঢুকেছে, কাজটা সম্পর্কে সে অজ্ঞ, এবং সে যখন ট্রেনিং নিচ্ছে তার ইন্টারেস্ট গ্রো করছে না, এবং সে তারপর কাজটা ছেড়ে দিয়েছিল। সেম এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে 1:10 11:7% মধ্যে দিয়ে 12 নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। এর বেড়ে ওঠায় মারাত্মক প্রবলেম আমি দেখতে পাচ্ছি। এর বেড়ে ওঠাই কিন্তু পারিবারিক প্রবলেম, এর বেড়ে ওঠায় মানসিক প্রবলেম, বা গুরুজনদের যে সান্নিধ্য এবং গুরুজনদের যে শিক্ষা, সেই জায়গাটাতেও মারাত্মক প্রবলেমের জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। বেড়ে ওঠায় মারাত্মক প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, এবং আলটিমেট কিন্তু এ যেই স্থানে বেড়ে উঠছে সেই স্থানের মানুষের সাথে এর সদ্ভাব থাকবে না, তাদেরকে কিন্তু ভালোবাসবে না, শ্রদ্ধা করবে না, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ও কিন্তু ঘর ছেড়ে অন্য কোথাও কাজকর্মের দিকে চলে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তীকালে কিন্তু বন্ধুদের ইনফ্লুয়েন্স চলে আসতে পারে, অপোজিট সেক্সের ইনফ্লুয়েন্স চলে আসতে পারে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই জাতককে সঠিক মতন কিন্তু ভালো মতন রাখতে হবে, কেননা শারীরিক দিক দিয়ে মারাত্মক প্রবলেম পরবর্তীকালে লক্ষ্য করা যাচ্ছে। কি প্রবলেম ডাক্তারেরা ভালো বলতে পারবে, কিন্তু সেই প্রবলেমটা সুদূর প্রসারী প্রবলেম হয়ে যাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। এই যে প্রবলেম, এই যে অসুস্থতা ক্রিয়েট হবে, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু তার মানসিকতা, মনোভাবের জায়গাটাও কিন্তু বিদ্যমান, আমি এটা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আগেও বললাম, আবারও বলছি, জীবনের মানেটাকে এ সম্পূর্ণ ভুল ভাবে কিন্তু ব্যাখ্যা করবে।
যেহেতু প্রপার গুরু বা প্রপার অভিভাবক সে পাবে না, তাই জন্য জীবনের মানেটাকে সম্পূর্ণ ভুল ভাবে ব্যাখ্যা করবে। ছোট বয়সে তার ব্যাখ্যাটা শিশু সুলভ হবে, আস্তে আস্তে যখন ম্যাচিওর হবে তখন কিন্তু ভুল ব্যাখ্যাটা ম্যাচিওর ভাবে হবে। হ্যাঁ, সে কিন্তু সফলতাকে, কেতু 9-6 কানেকশন 6 নম্বর ঘরে বসে আছে, তাহলে সফলতাটাকে খুব ফাস্ট পেতে চাইবে, চটজলদি সফলতাকে পেতে চাইবে। হ্যাঁ, যে করেই হোক সফলতাটাকে পেতে হবে, এবং তার জন্য ভুলভাল কাজের সাথে কিন্তু সে যুক্ত হবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং পরবর্তীকালে যখন আমি চটজলদি সফল হতে চাই, চটজলদি কোনো কিছু হাসিল করতে চাই, তখনই কিন্তু আমার কনসেপ্টের মধ্যে চলে আসে হে ঈশ্বর তুমি দেখো, হে ঈশ্বর তুমি দেখো। হ্যাঁ, তখনই আমরা শিব ঠাকুরের কাছে গিয়ে মানত করি, কালী ঠাকুরের কাছে গিয়ে মানত করি। মনে রাখা দরকার, আমি বারবার ধরে বলেছি, ঈশ্বর জিনিসটাকে আমি তো বিশ্বাস করি, আমার দিক দিয়ে গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলিজিয়ন থিং, সেটা বাদ দাও। তুমি ঈশ্বরকে যেভাবে ইচ্ছে তুমি বিশ্বাস করতে পারো, ভক্তি দেখাতে পারো, কিন্তু সেটা তোমার স্পিরিচুয়ালিটির জন্য। আমি যদি ঈশ্বরের কাছে গিয়ে বলি যে তুমি আমাকে পাস করিয়ে দাও, তাহলে ঈশ্বর পাস করাতে কখনো পারবে না। তুমি যদি ঈশ্বরের কাছে গিয়ে বলো আমাকে তাড়াতাড়ি কোটিপতি বানিয়ে দাও, তাহলে ঈশ্বর কখনো তোমাকে কোটিপতি বানাতে পারবে না। ঈশ্বরের কাছে গিয়ে ভিক্ষা করাটা তীব্র বারণ। মেদিনীপুরের একটি মেয়ে, তার বাবা মা মেয়ে তারা তিনজনেই আমার চেম্বারে এসেছিল। তার বাবার যখন প্রেডিকশন করিয়েছিল, সেই প্রেডিকশনের মধ্যে দিয়ে আমি বলেছিলাম যে তোমার কিন্তু হৃদযন্ত্র জনিত প্রবলেম হবে এবং হার্ট অ্যাটাকের কিন্তু চান্স রয়েছে এবং মৃত্যু ফরাচক। এই ঘটনাটা আমি আগেও বলেছি, আপনারা নিশ্চয়ই জানেন। এবার তারপরে আস্তে আস্তে তার হৃদযন্ত্র জনিত প্রবলেম সৃষ্টি হয় এবং তখন তারা দিল্লি সিটির যে হাসপাতাল রয়েছে, যেখানে তিনি চিকিৎসা কেন্দ্র, সেখানে যায় এবং সেখানে এটা কিন্তু আমি কাগজপত্র, তার কাগজপত্র যখন দেখিয়েছিল সেটাও এখানে কিন্তু সাবমিট করেছিলাম, আমার ইউটিউব চ্যানেলেই আছে। সেখানে কিন্তু যখন তারা পরীক্ষা করে, তার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা করে বলে আপনি কিন্তু বুঝেননি, ঘুমের মধ্যেই আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তাহলে এটা কিন্তু এলেভেলে কোনো মানুষ বলছে না, পৃথিবীর স্বনামধন্য প্রায় 1 নম্বর যিনি চিকিৎসক, তার অ্যাসিস্ট্যান্টরা যেই কথাটা বলছে সেই কথাটা আমি 1 বছর আগে বলে দিয়েছিলাম। আমার পাওয়ার নয়, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির পাওয়ার। এবার তার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম এবং যখন তিনি যান ওয়েস্ট বেঙ্গলের বাইরে চিকিৎসা অপারেশন করাবার জন্য, আমি বলেছিলাম কিচ্ছু হবে না, কেননা যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই সেটা সঠিক হয়েছে, ভেরিফিকেশনের মধ্যে দিয়ে বলেছিলাম। কিন্তু তার মেয়ে কি করলো, তার মেয়ে আমার অত্যন্ত কাছের, আমি সন্তান তুল্য মনে করি। সে কিন্তু হে শিব ঠাকুর বাঁচিও, হে শিব ঠাকুর বাঁচিও, শিব ঠাকুরের কাছে মানত করলো যে শিব ঠাকুর তুমি বাঁচিও। তারপরে আরো নানান কিছু মানুষকে খাওয়াবো, হ্যাঁ, সেটা বাদ দাও। এখন যেটা হয়ে গেল, তারপরে সে সুস্থ হয়ে চলে এলো। সুস্থ হয়ে চলে আসার পর শিব ঠাকুরের কাছে গিয়েও শিব ঠাকুর তুমি বাঁচিয়ে দিলে। শিব ঠাকুর কি বাঁচিয়েছিল? আপনারা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন, শিব ঠাকুর কি বাঁচিয়েছিল? শিব ঠাকুরকে ঘটা করে এই কিছুদিন আগে, 2-1 দিন আগে পুজো দিল, শিব ঠাকুর তুমি বাঁচিয়েছ। শিব ঠাকুর কি বাঁচিয়েছিল? শিব ঠাকুর বাঁচায়নি। কিন্তু কে বাঁচিয়েছিল? ফার্স্ট পুরোটাই সায়েন্স বাঁচিয়েছিল। সায়েন্স মানে রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি। শিব ঠাকুরের কাছে গিয়ে তুমি মানত করলে, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই না করে মানত করতে। আমি যে কথাটা বলেছিলাম চেস জনিত যেটা, সেটাকে বিশ্বাস করে যখন তোমরা অত দূরে গিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করালে, সেটা যদি না করাতে তাহলে এই মানতটা তোমার সফল হতো? একটিবার বলো, তখন কি সফল হতো? হতো না। তাহলে আমাদের কনসেপ্টটা কত নেগেটিভ। তাহলে হিসাব মতন যদি মানত করতে হয় তাহলে তো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির কাছে মানত করা উচিত। যদি পুজো দিতে হয় তাহলে তো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজির কাছে পুজো দেওয়া উচিত। ইয়েস অর নট? শিব ঠাকুর শিবের জায়গায় রয়েছেন। স্পিরিচুয়ালিটি আমার মধ্যে সংযম আনো, আমার মানসিকভাবে শক্তিশালী করে তোলো। এবং তাই জন্য শিব যে মন্ত্র, সেইগুলোই তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে আমার ব্রেন ফাংশনকে উন্নত করে এবং আমার মধ্যে মেন্টাল সাপোর্টটাকে ইনজেক্ট করে। এই সত্যটা ভীষণ জানা প্রয়োজন। কেমন? এর কিন্তু গুরুজনদের সাথে একদম ভালো সদ্ভাব থাকবে না, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সেটা কিন্তু স্কুলের শিক্ষক হোক বা বাড়ির গুরুজনেরা হোক, পাড়ার গুরুজনেরা হোক, এটা কিন্তু কখনো থাকবে না। কেননা রবি 9635 মানুষকে অসম্মান করার জায়গা। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছোট বয়সেই শিখে যাবে,
সে এখন বাচ্চা, কিন্তু যত বড় হবে তার মধ্যে এই প্রবণতাগুলো আসবে। আজকের দিনে হয়তো আজকে সে বাচ্চা, আজকে সে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শিখবে কি করে, কিন্তু পরবর্তীকালে এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। গুরুজনদের সাথে সদ্ভাব, তাদের কথাকে মান্যতা দেওয়া, এই জায়গাটা কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। রবি এবং রাহু 9-6 কানেকশনের মধ্যে দিয়ে বৃহস্পতিকে যখন হিট করছে, তখন একটা কথা পরিষ্কার বলা যায়, আমার সফলতার জন্য ভেতরের যা কিছু আমি ইমপ্লিমেন্ট করছি তার দ্বারাই তো সফল হচ্ছি, কর্মের দ্বারা। শ্রীকৃষ্ণের সেই অমোঘ বাণী ধৃত্য দুর্বাত্তাস্তিয় তিং ত্রায় ত্রুত্তা বহুবার ধরে বলেছি, কিন্তু তার ভেতরে এমন কোনো কিছু থাকবে না যেটাকে পরবর্তীকালে সে ক্যাশ করতে পারবে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। সুতরাং এ বাচ্চা, একে সঠিক মতন করে গড়ে তোলাটা ভীষণ প্রয়োজন। এর মানসিকতার পরিবর্তন করা ভীষণ প্রয়োজন, মনোভাবের জায়গাটার পরিবর্তন করা ভীষণ প্রয়োজন, দৃষ্টিভঙ্গির জায়গাটার পরিবর্তন করা ভীষণ প্রয়োজন। কিভাবে মানুষকে সম্মান করতে হয়, কিভাবে গুরুজনদের একদম কাছে নতজানু হতে হয়, এই শিক্ষাটা চ্যারিটি বিগিনস এট হোম, এই জায়গাটা কিন্তু কখনো লক্ষ্য করা যাচ্ছে না। গৃহগত পরিবেশ নেগেটিভ হয়ে যাওয়ার জন্য এই জায়গাটা কিন্তু অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং 4 নাম্বার ঘর, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 9-6, ব্যক্তিগত জীবনের যে পরিবেশ, গৃহগত পরিবেশ, সেটাও আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। গৃহগত পরিবেশ একদম পজিটিভ নয়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, একদম নেগেটিভ জায়গা কিন্তু রয়েছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। একে খুব সাবধানে রাখতে হবে, এমন কোন রোগের উৎপত্তি যেন না হয়, সেটা যে কোনো রোগ হোক, সেটা কন্টিনিউ করতে 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 দেখা যাচ্ছে বড় হতে 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 চলে যাচ্ছে, তা নয়। আমার চেম্বারে একদম আমার কি বলবো সন্ততির মতোই একটি ছেলে একটি মেয়ে ছিল, দমদমে থাকে। মানে কি বলবো, ছেলেটা ফাইটার, একদম আমাকে নিজের বাবা বলে মনে করে বা গুরু বলে মনে করে বলাটা ভালো। তার বাচ্চা ছেলের চোখের কর্নিয়াতে ইনফেকশন হয়েছে বা অ্যালার্জি হয়েছে, হোয়াটএভার, যাই হোক। ডাক্তারবাবু বলেছে 13 বছরের পর থেকে ঠিক হয়ে যাবে। ওষুধ দিচ্ছে, ওষুধ খেলে খানিক ঠিক থাকছে, আর সারাক্ষণ সে যখন আমার কাছে আসছে তখন এরকম করে চোখ ঘষছে, এরকম করে চোখ ঘষছে। এবার আমি তাকে বললাম মা, এবং ছেলেটাকেও বললাম, দেখ তোরা এর শেষ দেখে ছাড়। ডাক্তারবাবু বলছে, ডাক্তারবাবুর অনেক পাওয়ার, ডাক্তারবাবুর অনেক শিক্ষা, অনেক ট্যাগ রয়েছে, ঠিক আছে, কিন্তু তাকে ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ দেওয়ার পর তুই এখন 13 বছর পর্যন্ত ছেলে বড় হবে, তারপরে কমে যায় কিনা দেখবো, টাকা করে কেন করতে যাবি যখন তোর ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে? তাহলে আমি কেন আরো ভালো চেষ্টা করব না? আমি কেন একদম ভারতবর্ষের শ্রেষ্ঠ কোনো ডাক্তারকে দেখাবো না? এবার তিনি যদি বলেন হ্যাঁ এটা 12-13 বছর বয়সেই সেরে যাবে, এটার চিন্তার কিছু নেই, তাহলে তো এই যে আমি একদম ডেফিনিট সত্য হয়ে গেল, যাক তাহলে এটা সত্য। আর তা যদি না হয়, আমি ওষুধ দিচ্ছি, আমি একজন বিরাট বড় ডাক্তার, এবার ওষুধ দেওয়ার পর, ওষুধটা লাগাবার পর, এবং বলছে কি অন্ধকার ঘরে থাকতে হবে, বাইরে রোদের মধ্যে বেরোতে পারবে না। একটা শিশুকে এরকম ভাবে কখনো বন্দি করে নেওয়া যায় নাকি? তারা বলছে স্যার এরকম ধরনের ডাক্তারবাবু বলছে, এবার তাদেরকে আমি উদম খিস্তি, কেননা খিস্তি মারার অধিকার আছে, এবং তারা কিছু মাইন্ডও করে না। আমি বললাম শেষ দেখে ছাড়, আরো বড় ডাক্তারের কাছে যা, পারলে আরো বড় ডাক্তারের কাছে যা। তোদের সন্তান সে কষ্ট পাচ্ছে, সারাক্ষণ চোখ চুলকে যাচ্ছে, রোদের মধ্যে বেরোতে পারছে না, খেলতে পারছে না, ছুটতে পারছে না, কোনো কিছু করতে পারছে না। এবার যদি দেখা গেল ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা একদম ভারতবর্ষের শ্রেষ্ঠ ডাক্তার বললো না না এটা চিন্তা নেই, 13 বছর পরে আস্তে আস্তে কমে যাবে, তাহলে তো সিওর হওয়া যাবে। আমি একটা ডাক্তার দেখালাম, সে বললো 13 বছরের বেশি হবে না, যতই ভালো ডাক্তার হোক আমি আরো প্রচেষ্টা করব না, আমি চেষ্টা করব না? তাই জন্য বারবার ধরে মনে রাখার প্রয়োজন আছে যে গৃহগত পরিবেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিশুদের ক্ষেত্রে। গৃহে যাদের কাছেও থাকছে, যাদের মধ্যে দিয়েও বেড়ে উঠছে, যেখানে পড়াশোনা করতে যাচ্ছে, সেখানকার পরিবেশ, গৃহের পরিবেশ, এবং সবচেয়ে বড় কথা এই যে শিশু মন, কৌতূহলী মন, সেই যে জগৎ সংসারটাকে দেখছে, যেখানে পুরোটাই কিন্তু কি বলবো ঘোটালা 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 এবং ঘোটালা, তাকে পজিটিভ দেখাতে হবে যে পৃথিবীতে সবকিছুই নেগেটিভ নয়। পৃথিবীতে খারাপ যেমন আছে, ভালো প্রচুর রয়েছে, না থাকলে ব্যালেন্স শিট মিলতো না, আর ব্যালেন্স শিট না মিললে কখনো কিন্তু মানে ডেবিট ক্রেডিট মিলতো না, আর না মিললে জীবন একটা ব্যালেন্স শিটের নাম। একটা মানুষের প্রচুর খারাপ,
আমি কত ডাকাত চোর জোচ্চোরের প্রেডিকশন করেছি, তারা এসে কনফেস করেছে আমার এই খারাপ ওই খারাপ এই খারাপ এইটা, এবং দেখিয়েছি খারাপ 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 খারাপ। কিন্তু আলটিমেট পরবর্তীকালে তারা যখন পা ছুঁয়ে হাউমাউ করে কেঁদে বলেছে এইগুলো আমাদের অভাবের জন্য করতে হয়েছে, আমরা ভালো হতে চাই, আপনি আমাকে রক্ষা করুন, ব্যালেন্স শিট মিলে গেছে। শুধু পড়াশোনা নিয়ে জানতে চেয়েছিলে, আমি অনেক ডিটেলিং করলাম। এবার নেগেটিভিটি অফ করা না করা পুরোটাই তোমার উপর নির্ভর করছে, তুমি কতটা মেন্টালি কতটা তুমি এগ্রি করবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই ইমিডিয়েট করা প্রয়োজন, এবং সেখানে একটা মনিটরি দিক থাকে, ফিনান্সিয়াল সাপোর্টের ব্যাপারও রয়েছে, সেই জায়গাটাতেও আমি খুব একটা পজিটিভ দেখছি না, এগুলো চিন্তা ভাবনা করে। কিন্তু আমার যেটা মনে হয়, জীবনে তোমার সন্তানের ক্ষেত্রে কখনোই কম্প্রোমাইজ করা উচিত নয়। তার ও থাক, বা কখনো ভাগ্যে যা আছে তাই হবে, ও যা আছে তাই হবে, ও আমার কাছে পয়সা নেই এখন কি করবো, না করে ইমিডিয়েট একদম মানে কি বলবো, মানে জোর কদমে মানে মাইন্ডসেট করে নেওয়ার প্রয়োজন। দরকার হলে ঘটি বাটি বিক্রি করে দেবো, কিন্তু সন্তানটাকে ভালো করে মানুষ করবো। বাদ বাকিটা পুরোটাই তোমার উপর ছেড়ে দিলাম। আজকের মতন এইটুকুই। নমস্কার।